অরণ্যকে রাত্রির চরম নির্লজ্জ মনে হয়। ছেলেটা এই বাড়িতেও চলে এসেছে। রাত্রি মনে মনে ভাবল, মনে হচ্ছে এই বিয়ে খেতেই সে দেশে এসেছিল। রাত্রি এক মনে ওকে গালিগালাজ করছিল। তখন আবির এসে ওর চুল টেনে ধরল। ভাইয়া লাগছে তো। তখন থেকে দেখছি বিড়বিড় করছিস। কি বলছিস ওদের দিকে তাকিয়ে? বসার ঘরে অরণ্য আর দীপ্র বসা, ওদের থেকে দুহাত দূরে বসা কুঞ্জ। এই তিন মানবকেই আপাতত দেখা যাচ্ছে। একটু আগে অবশ্য আরও অনেকেই ছিল। কোথায় কি বিড়বিড় করলাম? আমি স্পষ্ট দেখেছি। তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখাও। ও হ্যাঁ, ডাক্তার কেন দেখাতে হবে? তোমার বই তো ডাক্তার। আবির একটু থিতু হলো। হেরার সাথে সম্পর্কটা বেশ অনেকগুলো বছরের। মেয়েটি তখন বাচ্চা, সবে স্কুল শেষ করছে। কলেজে ওঠেই আবির নামক মায়ায় পড়ে আবির। আবিরই তার প্রথম প্রেম। অন্যদিকে আবিরের প্রথম প্রেম না হলেও হেরার প্রতি আলাদা মায়া কাজ করত ওর। ওর আগের প্রেমিকারা সমবয়সী কিংবা কাছাকাছি বয়সের ছিল। হেরা সেখানে অনেকটাই ছোট, তার উপর মাত্র কলেজে উঠেছে। ওর বাচ্চামিটা আবিরকে আকর্ষণ করেছিল সব থেকে বেশি। মেয়েটি দিনে একাধিকবার রাগ করত। সেই রাগ আবির ভাঙাত। ও বিরক্ত হতো না, বরং সময় নিয়ে যত্নের সাথে সব করত। মেয়েটির কিশোরী বয়সের যত্ন তো আবিরেরই নেওয়া। এই তো কিছু বছর পূর্বে মেডিকেল পরীক্ষা দিয়ে এসে সে কি কান্না করেছিল, কারণ তার মনে হয়েছে পরীক্ষা ভালো হয়নি। আবিরের কত চেষ্টার পর হেরার কান্নাকাটি থেমেছিল। সেসব ভেবে আবিরের ভেতরটা স্থির হয়ে রইল। ও ডুবে রইল সেই ভাবনায়। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে পালালো রাত্রি। ওর দৌড়ে পালানোর শব্দে ঘুরে তাকালো অরণ্য আর দীপ্র। আবিরেরও ধ্যান কাটল। দীপ্র ডাকতেই আবির ওদের সঙ্গী হল। ও বাড়ি থেকে লোকজন আসার ঠিক আগ মুহূর্তেই অরণ্যর সাথে দেখা হলো রাত্রির। ছেলেটাকে দেখেই রাত্রির ভেতরটা হু হু করে উঠল। ও পাশ কাটিয়ে যেতে নিয়েও পারল না, বিড়বিড় করে উঠল। নির্লজ্জ একটা। সেটা শুনতে পেয়ে অরণ্য বলল, কি বললে তুমি? যা বলেছি বলেছি। নির্লজ্জ বলেছ, রাইট? তাই বলেছি। পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে প্রেমিকার বিয়ে খেতে এত উৎফুল্ল হয়ে আছে। এ কথায় অরণ্য হাসল, কিছুটা এগোলো। রাত্রিও চোখে চোখ রাখল। তুমি আমার প্রেমিকা? এ প্রশ্নের জবাব দিল না রাত্রি। অরণ্যই বলল, তুমি প্রেমিকা ছিলে রাত্রি, এখন এক্স হয়ে গেছো। আর সেটা তোমার সিদ্ধান্ত ছিল। আমার সিদ্ধান্ত ছিল, আর সেই সিদ্ধান্তটা আমার নেওয়া সেরা সিদ্ধান্ত ছিল অরণ্য। আমি কখনো আফসোস করব না এটা নিয়ে, কখনোই না। বলে অরণ্যকে পেছনে ফেলে এগিয়ে গেল রাত্রি। অরণ্য ওর যাওয়ার পানে চেয়ে শুধুই হাসল। অরণ্য মনে মনে ভাবল, হয়তো সত্যিই রাত্রির সেরা সিদ্ধান্ত নিয়েছিল। যতটা আন্তরিকতা দেখানো যায় তার সবটুকু মিশিয়েই ও বাড়ির সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো। কুহু অপেক্ষায় ছিল দীপ্র ভাইয়ের। লোকটার সাথে কথা ছিল, কিন্তু সুযোগই হচ্ছে না। ও ওড়নার কোণ প্যাঁচাতে প্যাঁচাতে দীপ্রর পেছনে এসে দাঁড়ালো। মানুষটা যে খুব লম্বা তা আরও একবার অনুভব হলো। দীপ্র ভাই। পেছন ফিরে চাইল দীপ্র। কুহুকে সে আগেই খেয়াল করেছে, তবু ইচ্ছে করেই চুপ ছিল। বল কুহু। একটু এদিকে আসুন। কোন দিকে? এদিকে। বলে ইশারা করল কুহু। দীপ্র ওর পেছন পেছন এলো। কুহু ঘাড় তুলে চাইল, অনমনেই বলে ফেলল, আপনি এত লম্বা কেন? এটা বলতে ডেকেছিস? এই না না, তাহলে পায়ের দিলেন যে। দীপ্র জানত কুহু এটাই জিজ্ঞেস করবে। ও কুহুর চোখের দিকে দৃষ্টি রাখল। পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা। মেলায় তোর পাশেই পড়েছিল, ভেঙে গিয়েছিল ওটা। কুহু আর কি বলবে বুঝল মা। কৃতজ্ঞতায় চোখ নেমে এলো। মাথাটা সামান্য নত করে বলল, থ্যাংক ইউ। দীপ্র জবাব দিল না, বরং অদ্ভুত একটা কাজ করল। হাত বাড়িয়ে দিল কুহুর থুতনিতে। পুরুষটির স্পর্শে কুহুকে শীতল এক হাওয়া স্পর্শ করে গেল। থুতনিতে চাপ প্রয়োগে মেয়েটির নত মুখটা উঁচু করল দীপ্র। এতে করে পুনরায় দৃষ্টির মিলন ঘটল। পুরো ঘটনায় কুহু বোকার মতন চেয়ে রইল, বলতে পারল না একটা শব্দ। দীপ্র ভাই বলল, কুহু। মেয়েটি জবাব দিল না, চেয়ে রইল দীপ্রর গভীর দুটো চোখে। পুনরায় দীপ্রই বলল, কুহু, তুই কখনো মাথা নত করবি না, কখনো না। আমার সামনে তো একদমই না। সব সময় মাথা উঁচু করে রাখবি। তোর দৃষ্টি সব সময় আমার দৃষ্টির সাথে থাকবে, বুঝলি? রাত্রির সাথে কিছু কথা বলার ছিল, অথচ মেয়েটিকে আশেপাশে দেখা যাচ্ছে না, কলও ধরছে না। এদিকে বড়দের বলতে গিয়েও লজ্জা লাগছে। কণা এদিক দিয়েই যাচ্ছিল, তখনই রাগীব ডেকে উঠল। কণা শুকনো ঢোক গিলল।
কণা মনে মনে ভাবল, রাগীব কি তাকে বকা দেবে? রাত্রিকে একটু ডেকে দিবে, অথবা ও কোথায় আছে বলতে পারবে? একদম স্বাভাবিকভাবে বলল রাগীব। কণার প্রাণ এলো, বুঝল তাকে চেনেনি রাগীব। ও হেসে বলল, ওই তো ওইদিকে। ওদিকে মানে কোন দিকে? ওইদিকে মানে ওইদিকে। রাগীব হাঁ হয়ে রইল। হুট করেই কণার কথা স্মরণ হলো। ও বলে উঠল, তুমি কণা? এবার থিতু হলো কণা। মিনমিনে সুরে বলল, বুঝে ফেললো রে। ওর মেকি হাসি দেখেই যা বোঝার বুঝল রাগীব। কণা বাচ্চা মানুষ, অন্যদিকে রাগীব ভীষণ মাচিয়র এক ছেলে। ও কণাকে সেভাবে কিছুই বলল না, শুধু বলল, রাত্রিকে একটু ডেকে দেবে প্লিজ, ও কল ধরছে না। আচ্ছা দিচ্ছি। বলেই প্রস্থান করল কণা। ফোনে লোকটার সাথে বেশ একরকম মজা নিয়েছে ও। একটু আগেও যখন বুঝল ওকে চিনতে পারেনি, তখনও মজা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হুট করেই ধরা পড়ে যাওয়ায় সবটা কেমন ঘেটে গেল। কণা মনে মনে ভাবল, এর জন্যই হয়তো বলে অতি চালাকের গলায় দড়ি। কুহুর ভেতর নতুন একটা প্রজাপতির আগমন হয়েছে। এই প্রজাপতিটা অনেক দিন ধরে ওর ভেতরে জাগ্রত হতে চাইছিল, কিন্তু বাবার মৃত্যুর শোক, নিজের করা বোকামি, সব মিলিয়ে প্রজাপতিটা ঠিকঠাক জাগ্রত হতে পারছিল না। আজ সে পুরোপুরি জেগে উঠেছে। মনের ভেতর সুখের একটা হাওয়া বইছে। সেই সুখের হাওয়া গায়ে লাগিয়ে প্রজাপতিটা ডানা মেলে ঘুরঘুর করছে। কুহু আপন মনেই দোতলার পথে যাচ্ছিল, রাত্রিপুর কাছে। ঠিক তখনই আয়নার সাথে দেখা। ওর পথের মাঝে পড়ে গিয়েছে। কুহুর হাসি হাসি মুখটা শক্ত হল। ও পাশ কাটিয়ে যেতে নিলেই আয়না বলে উঠল, এত খুশি কিসের জন্য? থামল কুহু, ঘুরে চাইল আয়নাও। দুজনের দৃষ্টি একে অপরের দিকে পড়ল। আমি খুশি, তাতে কি তোমার দুঃখ লাগছে আনাপু? তা একটু লাগছে, লাগার তো কথাই কুহু। আমার খুশিতে ভাগ বসানো তো তোর স্বভাব হয়ে গিয়েছে। এই কথায় কুহুর ভ্রু কুঞ্চিত হল। আয়না আরেকটু এগোলো, হেসে বলল, দীপ্র দাদাভাই থেকে দূরে থাকবি কুহু, এটাই তোর জন্য ভালো হবে। আর যদি সে কাছে চায় তখন কি করবো আনাপু? কুহু এমন কিছু বলবে তা আয়না একদমই আশা করেনি। ওর মুখে মেঘ হেসে ভর করল। কুহু হেসে বলল, ভাগ্যে যা আছে তা তো হবেই আনাপু। তুমি, আমি কিংবা অন্য কেউ তা বদলাতে পারবো না, একদমই না। তুমি আমাকে শত্রু না মনে করে বরং দীপ্র ভাইকে পটানোর চেষ্টা করো, তোমার জন্য সেটাই ভালো হবে। কুহু তুই যাই করি আমি, বলো কি বলবে? প্রথমত আমি দীপ্র ভাইকে পটানোর কোনো রকম চেষ্টা করিনি নাপু, তবে তুমি আমাকে প্রতিবারই প্রতিপক্ষ মনে করেছো। শোনো, আমি সত্যি সত্যি প্রতিপক্ষ হয়ে গেলে না তোমাকে এক চুটকিতে হারিয়ে দেব, সেটা তুমি ভালো করেই জানো। তাই তোমার জন্য সাজেশন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হুমকি ধমকি না দিয়ে বরং দীপ্র ভাইকে পটাও। যদিও আমি নিশ্চিত খুব একটা লাভ হবে না, তবু চেষ্টা করো। ওই যে কথাটা আছে না, যে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিও পাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বরং সেটাই করো আনাপু, তোমার জন্য এটাই মঙ্গল হবে। কুহুর বলা কথায় একটা বিশাল ধাক্কা লাগলো আয়ানার। ও সবসময় ইঙ্গিতে দীপ্রকে নিজের অনুভূতি বুঝিয়েছে। অপেক্ষায় ছিল বাবা বিয়ের বিষয়ে কথা বলবেন, কিন্তু সেদিকে তেমন গতি নেই। ও তাই ঠিক করেছে দীপ্রকে প্রপোজ করবে। সেই সব নিয়েই পরিকল্পনা চলছিল। ওমন সময় আবিদা এসে বললেন, তুই কি করতে চাচ্ছিস বলতো আমায়? আবিদার কথায় ওর হাসি হাসি মুখটা গোমরা হলো। কোনো জবাব দিল না ও। আবিদা আবারও বললেন, কি করতে চাচ্ছিস আয়ানা? যাই করি তাতে তোমাদের কি? আমাদের কি মানে? তোমাদের একটা বিষয়ে কথা বলতে বলেছিলাম, তোমরা সে কথা শুনেছ? এ নিয়ে বিনিয়ে আমার শুধু আটকে রেখেছো। আমি এসব আর নিতে পারবো না। আবিদা মেয়ের দুঃখটা বুঝেন। ওদিকে স্বামীর বিষয়খানাও ধরতে পারেন। আনোয়ার বরাবরই স্বার্থপর ধাঁচের মানুষ। স্বার্থ ছাড়া কখনো কিছুই করেননি। তাই বলা চলে পার সম্পর্কে একটা বিরূপ ধারণা সবার মাঝেই আছে। এমন অবস্থায় তিনি কিভাবে দীপ্রর সাথে আয়নার বিষয়টি বলবেন তা বুঝতে পারছেন না। আবিদার ধ্যান ফিরে। তিনি তাকান মেয়ের পানে। আয়না বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। আমি ঠিক করেছি, দীপ্ত দাদাভাইকে প্রপোজ করব। এই কথায় আবিদা একটু নড়ে চড়ে বসলেন। সত্যি বলতে আয়না যতটা ছেলে মানুষ, তিনি তো ততটা ছেলে মানুষ নন। আবিদা মনে মনে ভাবলেন দীপ্র আয়নাকে বোনের চোখে দেখে। ওদিকে কুহুকে তার ভাবনা বৃদ্ধির পূর্বেই আয়না একটা গিফট বক্স বের করল। খুব দামি একটা ঘড়ি আছে এতে। মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিয়েছি, ভালো হয়েছে না?
এটা তো অনেক দাম আয়ানা, টাকা পেলে কোথায়? টাকা আমার কাছে ছিল। তোমার কাছে ছিল বলতে? ডায়মন্ডের রিং কেনার জন্য টাকা নিয়েছিলাম না, ওটা না নিয়ে এটা নিয়ে এসেছি। এ কথায় আবিদা ভীষণ অবাক হলেন। আয়না রিংটা খুব পছন্দ করেছিল, কেনার জন্য মরিয়া ছিল। এই তো কিছুদিন আগেই টাকাটা নিল, অথচ সেটা খরচ করল দীপ্রকে ঘড়ি দেওয়ার জন্য। তিনি শুকনো একটা ঢোক গিললেন। আয়না শুধালো, ভালো হয়নি? আবিদা মেয়ের পানে চাইলেন। আয়নাকে হাসি খুশি দেখাচ্ছে। ছোট থেকেই মেয়েটার সমস্ত শখ আহ্লাদ পূরণ করা হয়েছে। একটু খরচে স্বভাবেরও বটে, কেনাকাটা করতে খুব ভালোবাসে। সেই আয়না নিজের পছন্দের রিং না কিনে দীপ্রর জন্য উপহার কিনেছে। আবিদা আর ভাবতে পারলেন না। ওনার বুকের ভেতরটা কেমন করে উঠল। আয়ানা, মায়ের ডাকে ফিরে চাইল আয়না। চোখে মুখে তখনও হাসি লেপটে। তুমি পছন্দের রিংটা কিনলে না, অথচ তুমি পছন্দের কোনো কিছুই না নিয়ে কখনোই থাকতে না। আয়না হাসল, ঘড়ির বক্সটা হাতে তুলে বলল, দীপ্র তো আমার পছন্দের, তার কাছে ওই রিং তো সামান্য মা। কুহুর ভেতরে একটা উদাসীনতা কাজ করছে। দীপ্র ভাইকে নিয়ে ওর অনুভূতি এখনও পরিষ্কার নয়। মানুষটা ওর প্রতি যে মায়া দেখিয়েছে তারই প্রভাবে বুকের ভেতরটা আজকাল কেমন যেন করে। কুহু মনে মনে ভাবল, এটা হয়তো প্রণয়ে পড়ার আগ মুহূর্ত। কিন্তু বিপরীতে আয়নাপুও তো দীপ্র ভাইকে চায়। কুহু আসলেই দ্বিধার মধ্যে পড়েছে। ওর দিন দুনিয়া কেমন যেন লাগে। উদাসীনতা নিয়েই রাস্তার পথ ধরে ভার্সিটি থেকে বাড়ির পথে হাঁটছিল। অমন সময় একটা গাড়ি এসে থামল। গাড়ির ভেতরে দীপ্র ভাইকে দেখা যাচ্ছে। কুহু বড় করে নিঃশ্বাস নিল। দীপ্র নেমে এসে কুহুর বরাবর দাঁড়াল। এতে করে মেয়েটির নজর পড়ল দীপ্রর বুক বরাবর। হেঁটে বাড়ি যাচ্ছিস যে, রিক্সা পাসনি? পেয়েছি, তবে হাঁটতে ইচ্ছে হলো। দীপ্র আশেপাশে তাকাল। জায়গাটা নির্জন, তার উপর সন্ধ্যা হয়ে এসেছে। ও মুখের ভঙ্গিমা কঠোর করল। এই রাস্তায় একা একা হাঁটবি না। কঠোর হওয়া কণ্ঠের বিপরীতে কুহু কিছু বলল না। দীপ্রই বলল, গাড়িতে ওঠ। হেঁটেই তো ভালো। উঠতে বলেছি কুহু, এত না করিস কেন? শেষ বাক্যটায় কি যেন এক বেদনা মিশে। কুহু কথা বাড়াল না, গাড়িতে উঠে বসল। দীপ্র বসল ওর পাশে। মানুষটার মেজাজ যেন আজ একটু বিগড়েই আছে। কুহু আর দীপ্র একসাথে ফিরতে দেখে দবির একটু নড়ে চড়ে বসলেন। তিনি বসেছিলেন বসার ঘরে, হাতে এক কাপ চা। জেবা, দীপ্রকে এক কাপ চা দাও। লাগবে না। কেন, আজকাল চা ছেড়ে দিলে নাকি? না, তবে এখন চাচ্ছি না। কুহু পাশেই দাঁড়িয়ে। দীপ্রর কথার টোন ওকে কেমন বিস্মিত করল। ও চেয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, আমি আসছি। ও চলে যেতেই দবির বললেন। আমার সাথে আসো দীপ্র। দীপ্রর চোখ মুখ কঠোর হয়ে রইল। ছেলেকে নিয়ে দবির এলেন ছাদে। মাত্রই সন্ধ্যার আজান পড়েছে। পরিবেশে পবিত্রতার হাওয়া। ফোঁস করে দম ফেললেন দবির। তোমার সাথে সরাসরি কথা বলা উচিত দীপ্র। তুমি ছোট নেই, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাচ্ছি না। দীপ্র একটু হলেও বিষয়টা বুঝতে পেরেছিল। দবির তাকে কল করে যখন কথা বলার কথা বলল, তখনই ও যা বোঝার বুঝে নিয়েছে। মনে মনে নিজেকে প্রস্তুত করল। দবির পুনরায় বললেন, তোমার চাচা অনেক দিন ধরে আমাকে বোঝানোর চেষ্টা করছে। আমি বুঝেও সরাসরি কিছু বলিনি আয়নার বিষয়। আই লাভ কুহু। আমি কুহুকে চাই, শুধু কুহুকে। দবিরের মস্তিষ্ক বলছিল এমন কিছু হবে, তবে ছেলে যে এভাবে সরাসরি মুখের ওপর বলে দেবে তা তিনি ধরতে পারেননি। এবার চোয়াল শক্ত করলেন তিনি। যদি কুহুকেই চাও, তবে বিয়েটা ভেঙেছিলে কেন? কেন সবার সামনে অমন কাণ্ড করেছিলে? জবাব আছে দীপ্র? আছে। আমার মনে হয়েছিল সময় প্রয়োজন। এভাবে রাতারাতি বিয়ের আয়োজন করে বিয়ে হয়ে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি। এটা আগেও বলতে পারতে তুমি। সেটা না করে বিয়ের ঠিক আগ মুহূর্তেই কেন বললে? এ প্রশ্নের কোনো জবাব এলো না। দবির মাথা গরম করলেন না। তিনি শান্তভাবেই বললেন, তুমি একটা নয়, অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছো দীপ্র। তোমার চাচা চাচ্ছে আয়নার সাথে তোমার বিয়ে হোক। অন্যদিকে আয়নাও তো তোমাকে সেই শুরু থেকেই। একপাক্ষিক তো কিছু হয় না বাবা। আয়ানা চাইলেই তো সেটা হবে না। আমার মতামতের গুরুত্ব আছে নাকি নেই? দবির ছেলের কথা বুঝলেন, ভালো মতন চাইলেন।
দীপ্রর চোখ মুখে দৃঢ়তা। তিনি পাল্টা প্রশ্ন করলেন। আর যদি কুহু তোমাকে না চায়, তখন তখন কি করবে দীপ্র? এই একপাক্ষিক কিছু হয় না বলে মেনে নিতে পারবে তো? কুহু চাইবে, ও চাইবে, ওকে চাইতেই হবে বাবা। এর জন্য পুরো দুনিয়া উলট পালট করতে হলেও আমি সেটাও করব। ছাদ থেকে নেবে দীপ্র যখন নিচে নামতে যাচ্ছিল, তখনই কুহুর সাথে দেখা। কুহু ড্রেস বদল করে নিয়েছে। চোখাচোখি হল দুজনের। দীপ্রর চোখ দুটো দেখে কুহুর একটু ভয় ভয় লাগল। ও পাশ কাটিয়ে চলে যেতে নিলেই দীপ্র ডেকে উঠল। কুহু। কুহু জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। দীপ্রই এলো ওর কাছে। সামান্য দূরত্ব দুজনের মাঝে। পুরুষটির শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ মেয়েটির নাকে এসে স্পর্শ করে চলেছে। কিছু বলতে চেয়েছিলেন দীপ্র ভাই? দীপ্র শুরুতেই উত্তর করল না। কয়েক সেকেন্ড চেয়ে রইল ওর পানে, তারপর বড় করে দম নিয়ে বলল, না। কাজ করতে করতে ভীষণ মাথা ব্যথা ধরে গেছে দীপ্রর। মনে হলো এক কাপ চা দরকার, তবে অলস লাগছে। কিয়ৎকাল সময় নিয়ে অলসতা ভাঙল। এলো কিচেনে। চায়ের পানি বসাতেই কোথা হতে ছুটে এলো আয়ানা। একগাল হেসে বলল, আমি বানিয়ে দিই। দীপ্র মানা করতে গিয়েও করল না, দাঁড়িয়ে রইল। সেই সময় কুফু আর রাত্রিকে আসতে দেখা গেল। ওরা গিয়েছিল রাগিবের সাথে দেখা করতে। কুহুর ভীষণ অস্বস্তি লাগছিল। কুহু মনে মনে ভাবল, অথচ রাত্রিপু তাকে কাবাবের হাঁটি করে সাথে নিয়েছিল। ক্লান্ত কুহু একবার চাইল রান্নাঘরে। আয়নার মুখটা হাসি হাসি। দীপ্র এদিকেই চেয়েছিল। আয়না শুধালো, চিনি কতটুকু দেব? দীপ্রর ধ্যাম কাটল ওর কথায়। চিনির পরিমাণ বলে দিয়ে দীপ্র পুনরায় তাকালো কুহুদের দিকে। তবে কুহু নজর ফিরিয়ে নিল। রাত্রি বসল সোফায়। বসতে কুহু। বসবো না রাত্রিপু, ঘরে যাই আমি। একটু বসে যা, ফ্রেশ হতে হবে। কুহু কি পালাতে চাইল? জানে না রাত্রি। খুব একটা জানতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু। রাত্রি মনে মনে ভাবল, রাগীব লোকটা আসলেই ভালো। তবে তবে রাত্রির ভেতরে যে অনুভূতি আসে না। ওর খুব কান্না পায়, মাথাটাও কেমন যন্ত্রণা করে। আয়নার রান্না বানানো প্রায় শেষ। ও গলা ছাড়িয়ে বলে, রাত্রিবু চা খাবে? রাত্রি খেয়াল করেনি। এখন তাকায় রান্নাঘরে। আয়না আর দীপ্র দাঁড়িয়ে। চা বেশি আছে? আছে, শেয়ার করে নিচ্ছি। আচ্ছা দে। দীপ্রকে পুরো কাপ চা দিয়ে নিজের ভাগের চাটুকু রাত্রির সাথে ভাগ করে নেয় আয়না। তারপর দীপ্রর দিকে চেয়ে বলে, চা ভালো হয়েছে? এখনও অন্যমনস্ক ছিল দীপ্র। ওর কথায় ফিরে যায়। চা কাপে চুমুক না দিয়েই বলে, ভালো। রাত্রি, দীপ্র, আয়না তিনজন একসাথে বসেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রাত্রির মাথায় আসে, আয়না নিজের ভাগ থেকে চা দিল এটা অনেকটাই অসম্ভব বিষয়। ও চাইল আয়নার দিকে। রাত্রি মনে মনে ভাবল, অন্যদিন মেয়েটাকে যতটা অহংকারী শয়তান লাগে, আজ তো তেমন লাগছে না। এসব কি লোক দেখানো নাকি সত্যি সত্যি? তোমাদের ডেট কেমন হলো? রাত্রির চোখ পড়ল দীপ্রর দিকে। জবাব দিতে কেমন যেন লাগছে, তবু মিনমিন সুরে বলল, ভালো। চা শেষ করে দীপ্র উঠে গেল। বসে রইল আয়না আর রাত্রি। টুকটাক কথা হলো তাদের। দীপ্র করিডোর দিয়ে যাওয়ার সময় কুহুর ঘরের দরজার কাছে এলো। ঠকঠক করতেই ভেতর থেকে কুহু বলল, কে? রাত্রিপু, এসো ভেতরে। জবাব না দিয়েই ভেতরে এলো দীপ্র। কিছু সময় ওভাবেই গেল। কুহু এবার পেছন ফিরে চাইল। ও উল্টো হয়ে জানালা দিয়ে বাইরেটা দেখছিল। এখন সন্ধ্যার পরিবেশ। দীপ্র ভাই? বলেই ঠিকঠাক হয়ে বসল কুহু। দীপ্র চেয়ে রইল, কিছুই বলল না। কুহুই শুধল, কিছু বলবেন? বলুন। চা বানিয়ে দিতে পারবি? এ কথায় কুহুর মুখটা সামান্য হা হল। শুধল, মাত্রই না চা খেলেন? তবে তোকে যেটা বলেছি তার উত্তর দে কুহু। পারবি? পারবো। এখানেই বসছি, তুই চা নিয়ে আয়। হাজারটা দোমনা নিয়ে কুহু গেল চা বানাতে। নিচে তখনও রাত্রি আর আয়ানা বসে আছে। কুহু চায়ের পানি বসাতেই রাত্রি বলল, চা বানাচ্ছিস? তুমি খাবে? না, আয়ানার থেকে শেয়ার করে খাচ্ছ। কুহু ভালো মন্দ কিছুই বলল না। ও চা বানাতে বানাতে দীপ্রর কথা ভাবল। কুহু মনে মনে ভাবল, দীপ্র ভাইয়ের চোখের চাহনি, অল্প স্বল্প প্রকাশ, সবকিছুই কুহুর চোখে ধরা দেয়। ও বুঝতে পারে অনুভব করতে। তবে নিজের ভেতর থেকে বিস্তর এক দীর্ঘশ্বাস ছাড়া কিছুই মেলে না। ওর নিজের ওপর রাগ হয়। আজকের এই হাল তো ওর নিজের জন্যই হয়েছে, শুধু নিজের জন্য। 2 কাপ দেখে রাত্রি বলল, 2 কাপ কেন? কুহু বলতে গিয়েও দ্বিধায় পড়ে মিনমিন করতে থাকে।
রাত্রি আবারও বলল, কি রে, আরেক কাপ কার জন্য? দীপ্র ভাইয়ের জন্য। এ কথায় বসা থেকে দাঁড়িয়ে যায় আয়ানা, ফোঁস করে বলে, এত পাকামো কে করতে বলেছে? দীপ্র ভাইয়া মাত্রই তো চা খেয়েছে, তুই আবার। আয়ানা যদি না তার সাথে এভাবে কথা বলতো তবে বিষয়টি কুহু মাটির সাথে মিশিয়েই রাখত। তবে ওরেহেন আচরণে রাগ বাড়ল কুহুরও। ও মুখের উপর বলল, দীপ্র ভাই চেয়েছে না আপু, আগ বাড়িয়ে কোনো কিছু করা আমার স্বভাবে নেই। এ কথায় আয়ানা একদম নিস্তেজ হয়ে গেল। ওর দুটো চোখে রাগ, ক্ষোভ, যন্ত্রণা এসে ধরা দিল। কুহু আর দাঁড়ালো না, চলে গেল। এদিকে রাত্রি বসে বসে পুরো ঘটনা দেখতে লাগল। রাত্রি মনে মনে ভাবল, ওর নিজের জীবনেরই ঠিক নেই। এদিকে আয়ানা আর কুহু প্রতিপক্ষ হতে চলেছে। দীপ্রর ফোন সুইচ অফ। রাত 12টারও বেশি। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে আছে, আর কারো নাম্বারও নেই। অরণ্য পড়ল বিপাকে। অরণ্য মনে মনে ভাবল, একবার ভাবল বাইরে ঘুরে ঘুরেই কাটিয়ে দেবে, কিন্তু সমস্যা হলো প্রচুর মশা। সব মিলিয়ে অসহ্য হয়েও ফোন করল রাত্রির নাম্বারে। রিসিভ হলো কয়েকবার রিংয়ের পর। রাত্রি ঘুম ঘুম ভাবে বলল, হ্যালো। অরণ্য বোধহয় চমকালো খানিকটা, থমকালো। রাত্রির এই ঘুমন্ত কণ্ঠ কতকাল পর শুনল ও শুকনো ঢোক গিলল। হ্যালো, কে? ঘুমের চোখে ফোনের স্ক্রিন দেখতেও ইচ্ছে করে না। রাত্রি ওভাবেই বলতে লাগল। অরণ্য নিজেকে ধাতস্থ করে বলল, আমি অরণ্য। নামটি শুনেই রাত্রির ঘুম পালালো। ও উঠল হুড়মুড় করে, বিঘ্ন হয়ে শুধল, অরণ্য? হ্যাঁ, সরি বিরক্ত করার জন্য। অরণ্য তাকে সরি বলল। রাত্রি কি বলবে বুঝল না। রাত্রি মনে মনে ভাবল, এই একটা সরি বলা নিয়েই তো পুরো সম্পর্কটা ভেঙে গেল। অথচ অরণ্য আজ এত সহজে অকপটে সরি বলে দিচ্ছে শুধুমাত্র বেশি রাতে কল করার জন্য। জীবন এমন কেন হয়? রাত্রি ভাবনায় ডুবে। অরণ্য মিনমিন করে বলল, রাত্রি আমি বাইরে দাঁড়িয়ে, দীপ্রের ফোন সুইচ অফ, বাইরে খুব মশা। অরণ্যরাজ ফেরার কথা ছিল না, ও ছিল কাজে। কাজ শেষ করে কি মনে করে যেন ফিরল। অরণ্য মনে মনে ভাবল, মাঝে মাঝে কিছু জিনিস মন মস্তিষ্কের অজান্তেই হয়। আজকের ঘটনা বোধহয় তেমনই। ও ফোঁস করে দম ফেলল। রাত্রি ভালো মন্দ কিছুই বলেনি। আচ্ছা রাখি, তুমিও ঘুমাও। আমি দরজা খুলছি, অপেক্ষা করো। আচ্ছা। রাত্রি দ্রুত গিয়ে দরজা খুলল। মশার কামড় খেয়ে অরণ্যর যা তা অবস্থা। দীর্ঘদিন বাহিরের দেশে কাটিয়ে শরীরটা কেমন বিদেশি বিদেশি হয়ে গেছে। রাত্রির মাত্র ঘুম থেকে ওঠা চেহারা। খুবই সাধারণ গোছের মেয়েও। নাকের কাছে আবার তেল জমে আছে। তেলতেলে চেহারাটা তবু মায়াবী লাগছে। নাকি অরণ্যই বেশি বেশি ভাবছে। ও নজর ফেরালো। ঘরে প্রবেশ করতেই টের পেল পেটে ক্ষুধা। সেই কখন খেয়েছে। অরণ্য মনে মনে ভাবল, আজ যেন তার কি হয়েছে কিছুরই ঠিক নেই। রাত্রি চলে যাচ্ছিল। অরণ্য বলল, একবার জিজ্ঞাসা করলে না কি? খিদে পেয়েছে কিনা? অরণ্যকে অনেকদিন পর ইনোসেন্ট লাগল। রাত্রির মনে আছে সেই দিনগুলোর কথা। অরণ্য বিদেশে থাকলেও ওর মধ্যে একটা ইনোসেন্ট আচরণ ছিল যা তাকে আকৃষ্ট করেছিল। সেটা হারিয়ে যেতেই সম্পর্কে টানাপোড়ন এসেছিল। আজ আবারও অরণ্যর সেই ইনোসেন্ট আচরণ। রাত্রি একটা ধ্যানে ডুবে গেল। অরণ্য পেটে হাত দিয়ে বলল, খাবার হবে? আজকে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, কিছুরই ঠিক নেই। ধ্যান ভেঙে ফিরল রাত্রি। নরম সুরে বলল, বসো, আমি খাবার গরম করছি। অনেকটা খাবার খেল অরণ্য। অরণ্য মনে মনে ভাবল, কে জানে আজ খাবার এত বেশি মজা লাগছে কেন। ও খেতে খেতে বলল, আমাকে রাক্ষস ভেবো না। আজ কেন যেন খাবার খেতে মজা লাগছে, তাই এভাবে খাচ্ছি। আমি কিছু ভাবিনি। কিছুই না? না। ও। বলে মৌন হয়ে গেল অরণ্য। এরপরের সময়টুকু দুজন কেউ আর একটা কথাও বলল না। মৌন হয়ে যে যার পথে পা বাড়াল। তবে পথ আলাদা হলেও দুজনই কোথাও না কোথাও একই পথে রয়ে গেল। কথক মনে মনে ভাবল, আচ্ছা এই রয়ে যাওয়াই কি দুজনকে নতুন করে একই পথের সঙ্গী করবে? বিয়ের ডেট পড়েছে অক্টোবরের 10 তারিখ। কেনাকাটা চলমান। এক বিয়ে নিয়ে হিমশিম খেতে হয়, সেখানে তো দুটো বিয়ের আয়োজন। ও বাড়ি থেকে আগেভাগেই রাত্রির জন্য শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, একদম টুকটুকে লাল শাড়ি। সবাই বসার ঘরেই। কণা বলল, রাত্রি আপু, শাড়িটা গায়ে দিয়ে দেখো তো, দেখি কেমন লাগে আমার বউ আপুকে। এমনিতেই রাত্রির ভেতর থেকে কোনো অনুভূতি আসছে না। আর সেই সময়ে দোতলা থেকে নেমে এলো অরণ্য। রাত্রির শরীরে তখন লাল শাড়ি জড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েটাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। অরণ্য চোখ ঘুরিয়ে ফেলে। রাত্রিও চোখ নামিয়ে ফেলে। ওর পেছন পেছন আসছিল দীপ্র। ঘটনাটা চোখে পড়েছে। ও ফোঁস করে দম ফেলে বন্ধুর পিঠে হাত রেখে বলে, সময় থাকতে মূল্য দিতে হয়। এখন খারাপ লাগছে তো? অরণ্য হাসে। মুখটা অন্য পাশে ফিরিয়ে বলে, ধুর, তুই কি বলিস এসব?
আমার কোনো খারাপ লাগছে না। খারাপ না লাগলেই ভালো। পছন্দের মানুষকে হারানোর যন্ত্রণা ভীষণ। কথাটা বলতে বলতেই আয়নার দিকে চোখ যায় দীপ্রর। দীপ্র মনে মনে ভাবল ওর খুবই হতাশ লাগে। এই বাড়ির প্রতিটা মানুষ ওর আপন। আয়ানাও তো স্নেহের। মেয়েটিকে কিভাবে কি বোঝাবেও বুঝতে পারে না, অথচ ওর কাছে উপায় নেই। একটা না একটা কোন্দল অতি শীঘ্রই আসতে চলেছে, সেসবের জন্য প্রস্তুতি রাখতে হবে। কিন্তু সবশেষে কুহু কুহু একটা বিশাল প্রশ্নের বিষয়। এই মেয়েটির মস্তিষ্কে কোন মতলব চলছে? অরণ্যর আসলেই খারাপ লাগছে। রাত্রিকে ওভাবে লাল শাড়িতে দেখে মনটা তখন থেকে কেমন লাগছে। ও চাচ্ছে নিজেকে বোঝাতে, তবে খুব একটা পারছে না। মনটা বিপরীত সুর গাইতে চাইছে। আকাশের দিকে চেয়ে অরণ্য বিড়বিড় করল, সব ঠিক আছে অরণ্য, সব ঠিক আছে। তুমি একা কেন সবসময় নিচু হবে? রাত্রি তো মজায় মজায় বিয়ে করে দিচ্ছে। ও তো চাচ্ছে বিয়েটা হোক, তুমি তবে কেন মানতে পারছো না বোকা? নিজের ওপর রাগ উঠে যায় অরণ্যর। সেই রাগ নিয়েই বাড়ি থেকে বের হয়। ছাদে দাঁড়িয়ে অরণ্যকে যেতে দেখে রাত্রি। রাত্রির মনে মনে খুব কান্না পায়, অভিমান হয়। রাত্রি মনে মনে ভাবল, অরণ্য একটিবারের জন্য এই বিয়েটা নিয়ে কথা বলল না, একটিবারও বলল না রাত্রি বিয়েটা করো না, একটিবারও না। বিয়ে নিয়ে সবথেকে বেশি খুশি বাড়ির দুই ছোট সদস্য কণা আর কুঞ্জ। দুজনের বয়স কাছাকাছি নয়, তবে সম্পর্কের মাধুর্যতা অন্যদের তুলনায় বেশি। দুজন মিলে প্ল্যান করছিল কিভাবে কি করবে। কুহু এসে ওদের মাঝে যোগ দিল। কুঞ্জ আহ্লাদের সাথে বোনের কাছে ঘেঁষল। আরে বাহ, এখন গনাবো কেউ না? কেউ না। বলে ভেঙালো কুঞ্জ। কণা নাক ফুলানোর মতন ঢং করল। কুহু হেসে বলল, কিসের প্ল্যান চলছে? বিয়ের প্ল্যান। আমরা বরের জুতো চুরি করব কুহুপু। তাই নাকি? আমাকে ভাগ দিবে কিন্তু। দেব দেব, তুমি হেল্প করে দিও। ঠিক আছে, দেব। বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল কুহু। কুঞ্জ পেটে হাত বুলাতে বুলাতে বলল, বিয়ের প্ল্যান করতে করতে ক্ষুধা পেয়ে গেছে, খেয়ে আসি। কথা শেষ করতে না করতেই এক ছুট কুঞ্জরে। বাচ্চাটা আসলেই খায় বেশি। কুহু মনে মনে ভাবল, আয়ানার রাগের কারণটা নেহাতি ফেলনা নয়। তবে ও যেভাবে কথা শোনায় সেভাবে না বলে একটু আদর করে বোঝালেই পারে। আয়ানার কথা ভাবতে ভাবতে কুহুর এবার দীপ্রভাইয়ের কথা স্মরণ হয়। ও কি করবে, কিভাবে কি সামাল দেবে? কুহু মনে মনে ভাবল, সামনের দিনগুলো মোটেও সুখকর মনে হচ্ছে না। একটা ঝড় তো আসবেই। সেই ঝড়ে কুহু কি উড়ে যাবে, নাকি কোনো এক শক্তপোক্ত বাঁধন তাকে বাঁচিয়ে নেবে? কুহু জানে না, জানে না ও শুধু কান্না পায়, রাগ হয় নিজের ওপর। একটা ভুল সিদ্ধান্তের ফলে জীবন তাকে কোথায় নিয়ে এলো। এখন যে আর কোনো পথ নেই, একদমই নেই। দবির মানুষ হিসেবে অন্যরকম। লোকটার মাঝে একটা বিষয় আছে। দীপ্র এসব জানে, বোঝে। মনে মনে এটা নিয়ে তার গর্বও আছে। ও এসেছে বাবার কাছে। মা তখন পাশেই ছিলেন। দীপ্র, এদিকে আয় বাবা। মায়ের কাছে গিয়ে বসল দীপ্র। মা ছেলের গাল ছুঁয়ে বললেন, কাজ কেমন হচ্ছে বাবা? ভালো মা, আমার একটা প্ল্যান আছে। আবিরের তো বিদেশের প্রতি ঝোঁক আছে, ওকে সাথে নিতে যাচ্ছি। এ কথায় মুখ তুলে চাইলেন দবির। জেবা আলোচনায় থাকতে চাইলেন না। জেবা মনে মনে ভাবল, এসব ব্যাপারে বাপডাটাই ভালো বোঝে, তার কাজ নেই। সে তাই উঠে গেলেন চা বানাতে। মা চলে যেতেই দীপ্র বাবার নিকট গিয়ে বসল। দবির পেপার রেখে ছেলের পানে চাইলেন। অন্য কিছু বলতে এসেছো? দীপ্রর চোখ মুখ দেখেই যেন সবটুকু বুঝে নিলেন ভদ্রলোক। দীপ্র চোখ মুখ শক্ত রেখে বলল, জি বাবা। বলো, শুনছি আমি। আয়ানাকে কষ্ট দিতে চাচ্ছি না বাবা। এ কথায় ভ্রু কুঞ্চিত করলেন দবির। বললেন, আয়ানাকে বিয়ে করতে চাও? না, কখনোই না। তবে ও তো আমার বোন বাবা। রাত্রি কোনার মতো আয়ানাও আমার আদরের। আর কুহু? কুহু কুহু তো সবটা জুড়ে। কুহুর বিষয়ে ছেলের এমন লাগাম ছাড়া আচরণই আশা করেন দবির। তিনি জানেন তার ছেলে লাজুক ধাঁচের নয়, তবু কুহুর বিষয়ে একটু বেশিই লাগাম ছাড়া লজ্জাহীন। তিনি দম ফেলেন। তবে তো কথা শেষই হলো, কুহুর প্রায়োরিটি বেশি, তাই না? দীপ্র বাবার পানে চাইল। ওর চোখের দৃষ্টিতে অসহায়ত্বের ছোঁয়া। আয়ানাকে কিভাবে ম্যানেজ করব? ওকে বলতে গিয়েও আমি বলতে পারছি না বাবা। এই বিষয়টি নিয়ে দবির নিজেও ভেবেছেন, তবে সেভাবে সুরাহা মিলেনি। তিনি ছেলের পিঠে হাত রাখলেন। সবকিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দাও দীপ্র। তবে তবে কি বাবা?
কুহুকে ম্যানেজ করো। ও না চাইলে কিছুই কিনতে হবে না। আর একটা বিষয়, আমি চাই না আমাদের কারো সম্পর্ক এতটা ভাঙুক যাতে সবাই আলাদা হয়ে যায়। একটা সময় আমি ভুল করেছি, এবার করতে চাচ্ছি না। অন্তত মা থাকাকালীন এই ভুল আর নয়। দীপ্র বাবার কথার মানে বুঝল, তবে বিশেষ কিছু বলল না। দবিরই বললেন, এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। সেই ভালোটা কুহুকে নিয়ে হলেই হলো বাবা। ওদিকে আয়ানার প্রায় সব কিছু তৈরি। ও ঠিক করেছে নিজের জন্মদিনে দীপ্রকে প্রপোজ করবে। আয়ানা মনে মনে ভাবল ওর বিশেষ দিনে দীপ্র নাকচ করতে পারবে না নাকচ করতে। সেই দিনের কথা ভেবে ভেবেই আয়ানার ছটফট লাগছে। ও ফোন থেকে দীপ্রর ছবি বের করল, তাতে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে কিভাবে এত ভালোবেসে ফেললাম দীপ্র, কিভাবে ভালোবেসে ফেললাম। বলতে বলতে ফোনখানা বুকে চেপে ধরল ও। চোখ বন্ধ করল, ডুবে গেল দীপ্রকে নিয়ে এক সুন্দর ভবিষ্যতের দিকে। 24 ঘন্টারও বেশি সময় হলো অরণ্যকে ফোনে পাওয়া যাচ্ছে না। ও একটু আলাভোলা স্বভাবের, এটা সবাই এই কমাসে বুঝে গেছে। তবে এত দীর্ঘ সময় ফোনে না পাওয়াটা সত্যিই চিন্তায় ফেলেছে সবাইকে। কুহু চিন্তিতভাবে রুমে প্রবেশ করল। একরাশ মন খারাপের সহিত বলল, এখনো অরণ্য ভাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কি হলো বলতো? রাত্রি শুকনো একটা ঢোক গিলল। রাত্রি মনে মনে ভাবল, এমনিতেই বিয়ের দিন যত আগাচ্ছে রাত্রির ভেতরের উষ্ণতা তত বৃদ্ধি পাচ্ছে। ওর দিন দুনিয়া কেমন অন্ধকার হয়ে আসে। এরই মধ্যে কণা রুমে প্রবেশ করল। সে ফোন হাতে নিয়ে এসেছে। মুখটা আলুর মতন করে বলল, রাত্রে কল রিসিভ করো না কেন? ওর কথায় রাত্রি ফোনের দিকে চাইল। কিছু বলার পূর্বেই কণা তার নিজের ফোনখানা রাত্রির হাতে ধরিয়ে দিল। নাও কথা বলো। এক মুহূর্তের জন্য রাত্রি বুঝল না কথার মানে। ফোনের স্ক্রিনে কোনো নামও নেই। ওর হৃদয় কেমন একটা করে উঠল। রাত্রি মনে মনে ভাবল, মনে হলো অরণ্য কল করেনি তো, করতেই পারে। এমন একটা বিশ্বাস নিয়ে উদ্বিগ্নভাবে ও বলল, হ্যালো। কে? ওপাশ থেকে একটি উষ্ণ শ্বাস ফেলার শব্দ হলো। ব্যক্তিটি ভরাট গলায় বলল, থ্যাঙ্ক গড, ফাইনালি তোমাকে পাওয়া গেল। রাগিবের গলা। রাত্রি কি বলবে বুঝল না, চুপ করে রইল। রাগিবই বলল, কতগুলো কল করেছি, রিসিভই করলে না। শেষে না পেরে তোমার এই দুষ্টু বোনের নাম্বারে কল করেছি। ভাগ্যিস ওর নাম্বারটা ছিল। সরি রাকিব, আমি আসলে খেয়াল করিনি, ফুল সাইলেন্ট করা ছিল। সেটাও বুঝতে পেরেছি। কল করেছি একটি বিশেষ দরকারে। বিয়েতে তো শাড়ি দেওয়া হলো, বউ হাতে লেহেঙ্গা নেবে, কেনাকাটা করা হচ্ছে। বাড়ির সবাই খুব ব্যস্ত, সামনে আরও ব্যস্ততা যাবে। তাই আগে ভাগেই তোমার জিনিসগুলো সিকিউর করতে চাচ্ছি। রাত্রির কানে কথাগুলো যেমন করে এলো সেভাবেই বেরিয়ে গেল। ও শুধু বলল, একটা হলেই হবে। একটা হলেই হবে, এটা কোনো কথা হলো? তুমি বলো কি চাও। লেহেঙ্গা। ওকে, আর কিছু? আর কোনো চয়েস নেই। আচ্ছা। কথা থেমে গেল। রাগিব বোধহয় আরেকটু কথা আগাতে চাইছিল। এমন সময় মানুষ কথা বলতে চায়, বিশেষ এক ভালো লাগার অনুভূতি থাকে এই সময়ের কথাগুলোতে। তবে রাত্রির এমন মৌনতা ওকে আর কথা আগাতে দিল না। কলটি কেটে যেতেই কণার হাতে ফোনখানা বাড়িয়ে দিল ও। কণা ফোঁস করে দম ফেলে বলল, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম, হোচ করে আমাকে কল করায়। মনে ছিল হয়তো বকে দিবে, পরে বুঝলাম এই ব্যাপার। কুহু কিংবা রাত্রি কেউ সেভাবে আগ্রহ দেখালো না। অগত্যা কণাকেও চলে যেতে হলো। ও চলে যেতেই শুকনো ঢোক গিলে রাত্রি বলল, একটা হেল্প করতে পারবি? তীব্র ভাইয়ের থেকে আবারও খোঁজ নিবি প্লিজ। আমার আমার কেমন যেন লাগছে কুহু। রাত্রির বুকের ভেতর কান্না জমে আছে। কুহু এগিয়ে এসে দু হাতে রাত্রির মুখটা স্পর্শ করল। আমার আমার টিপু, এখনো ভালোবাসো, অথচ ভাগ্যের কেমন পরিণতি। রাত্রি কথা বলল না, বলার মতন কিচ্ছু নেই। রাত্রি মনে মনে ভাবল, দিন যত আগাচ্ছে অন্তরের দহন তত বাড়ছে। অথচ শুরুতে মনে হয়েছিল কত সহজেই সব কাটিয়ে ফেলেছে। দীপ্র বাড়ি নেই। এখানে ওখানে খুঁজে একবার দীপ্রর কক্ষেও উকি দিল কুহু, পেল না। না পেয়ে ফিরে যেতে নিতেই আয়নার সাথে ধাক্কা লেগে গেল। আয়না শপিং করে ফিরল। ওর হাতের ব্যাগগুলো মেঝেতে পড়ে গিয়েছে। বিরক্তি চোখে মুখে। কুহু সাহায্য করতে গেলেই আয়না বিরোধ করে উঠল। এই ধরবি না। এ কথাতে কুহু ভ্রু কুঞ্চিত করে ফেলল। আয়না ব্যাগগুলো নিজেই তুলল। সবগুলো দেখে নিয়ে বলল, এগুলি স্পেশাল, দীপ্রর জন্য এনেছি।
কুহু মনে মনে ভাবল দীপ্রর জন্য এনেছি। আয়ানা এমনভাবে বলল যেন দীপ্র ওর স্বামী হয়ে গিয়েছে। কুহু আর কোনো কথা না বাড়াতে চাইল না, তাই পাশ কাটিয়ে চলে এলো। কল দিতেই রিসিভ হলো। দীপ্র বলল, কুহু ব্যস্ত আছি একটু, পরে কল দিচ্ছি। কুহু কিছু বলার সুযোগ পেল না। কলটি কেটে গেল। ও অপেক্ষায় রইল। মিনিট 10 পর কলটি এলো। রিসিভ করেই ক্লান্তিময় একটা নিঃশ্বাস ফেলল দীপ্র। কুহু, জি। বল এখন। তখন ব্যস্ত ছিলাম, কথা বলার সুযোগ হয়নি। কল করেছি জানার জন্য। কি? অর্ণব ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে? দীপ্র নিঃশ্বাস ফেলল। দীপ্র মনে মনে ভাবল এই মেয়েটি তাকে কল করে অন্যের খোঁজ খবর নিতে। একটিবার তার খোঁজে তো কল করে না। ওর মৌনতা দেখে কুহু আমারও শুধালো, হয়েছে যোগাযোগ? হলো মাত্রই। একটা সমস্যা বুঝতে পারছি। কি? অরণ্য নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেটার জন্য রিগ্রেট করছে। কুহুর খুব হতাশ লাগলো। ও সেভাবেই বলল, রাত্রে বই আপনার থেকে খোঁজ নিতে বলতো। এরা দুজন সত্যি আবার ঝামেলা বাঁধাবে। আমি খুবই ভালোভাবে বুঝতে পারছি কুহু। কুহু কি বলবে বুঝল না। কুহু মনে মনে ভাবল এতদিন রাত্রি অরণ্যর জন্য ওর মন কেমন করত, এখনও করে। তবে রাগী বই ভালো মানুষটা মাঝখান থেকে ঠকে যাচ্ছে। ওর ছোট মস্তিষ্ক এত কিছু নিতে পারছে না। ও মৌন হয়ে রইল। সহসাই দীপ্র বলল, খেয়েছিস? না। ঘড়িতে সময় দেখল দীপ্র। দীপ্র মনে মনে ভাবল ফিরতে ফিরতে মাঝ রাত হয়ে যাবে। আজ আর বাড়ি ফিরতে মন চাচ্ছিল না, তবে এখন আবার ফিরতে ইচ্ছে হচ্ছে। দীপ্র আদুরেভাবে ডাকল, কুহু, জি। খুব খিদে পেয়েছে? পাইনি তো। তাহলে একটু অপেক্ষা করতে পারবি? আমি এখনই বের হচ্ছি, হয়তো কিছুটা রাত হবে, একসাথেই খাই। কুহু সত্যি অপেক্ষায় রইল। রাতের খাবার খালো না। দীপ্রর আসতে একটু রাত হলো। বাড়ির প্রায় অর্ধেক ঘুমিয়েছে অনেক আগেই। জেবা জেগেছিলেন। তিনি ছেলের জন্য খাবার গরম করতে চাচ্ছিলেন। তখনই দবির নিষেধ করলেন, বললেন ঘুমাতে। সব নাকি তৈরি আছে। তবে মায়ের মন তো, তিনি ঠিকই নিচে নামতে যাচ্ছিলেন, তখনই দেখলেন খাবার গরম করছে কুহু। এটা দেখেই স্বামীর কাছে ফিরলেন তিনি। তার চোখে মুখে একরকম উচ্ছ্বাস দেখা গেল। কুহু খাবার গরম করেছে। দেখে এসেছি। এই জন্যই আমাকে মানা করলে? হ্যাঁ। তোমার কি মনে হয় ওদের মাঝে কিছু সম্ভব? দবির বিষয়টি স্ত্রীকে এখনও জানাননি। এমনকি আনোয়ারের ভেতর যে ইচ্ছেটি রয়েছে সেটাও গোপন রেখেছেন স্ত্রীর থেকে। ওর মৌন হওয়া দেখে জেবা বললেন, কি হলো, কিছু বলো। দেখা যাক কি হয়। আগে ভাগেই কিছু বলা যায় না জেপা। আমি চাই তোমার ছেলের এই সুবুদ্ধি হোক। কুহুটা সত্যিই লক্ষ্মী। দবির কিছু বললেন না। এদিকে জেবার সুন্দর একটা স্বপ্নে বুঁদ হয়ে রইলেন, যা বাস্তব হতে পারে শুধুমাত্র দীপ্র আর কুহুর মন দেয়া নেয়ার ভিত্তিতে। খাবার বেড়ে দিতেই দীপ্র বলল, আই লাইকড ইট। কুহু মাত্রই নিজের প্লেটে খাবার নিয়ে বসেছে। এ কথায় হাবুলের মতন চাইল। দীপ্র মৃদু হেসে বলল, এই যে আমার জন্য অপেক্ষা করলি। কুহুর কেমন একটা অনুভূতি হচ্ছে। বাড়ির পরিবেশ নির্জন। ডাইনিং এরিয়াটা একটু ভেতরের দিকে হওয়াতে এখানকার উপস্থিতি সহজেই শোয়ার ঘরগুলোতে যায় না, তাই কিছুটা নিশ্চিন্তেই বসা গেছে। তবু কেমন কেমন যেন লাগছে। কুহু মনে মনে ভাবল কেমন চোর চোর অনুভূতি হচ্ছে। ও মুখ ফুটে বিষয়টা বলেই ফেলল। এ কথায় দীপ্র হাসল। মাঝে মধ্যে এমন চোর চোর কিছু কাজ করতে হতে পারে, এটা অভ্যেস করিনি। অভ্যাস জিনিসটা খারাপ দীপ্র ভাই। জানি। তবে অভ্যাস করতে কেন বলছেন? কেন বলছি সেটা তুই তো বুঝিস কুহু, বুঝিস না? এ কথার জবাব দেয় না কুহু। মাথা নামিয়ে রাখে। ও বুঝতে পারে সবটা। তবে নিজের করা অতীতের কাজটি গলায় এসে আটকে ধরে, ভেতরে ভেতরে দগ্ধ করে। কোথাও একটা ভয় হয়, সেই ভয় তাকে আগাতে দেয় না। দীপ্রও বোধহয় ওর অনুভূতি ধরতে পারল, তাই আর ঘাঁটাল না। পরিস্থিতি যতটা সহজভাবে নেয়া দেয় ততটাই ভালো। দীপ্র সে পথেই আগাতে চায়। বাড়িতে আজ সবাই উপস্থিত। সবাই মানে সবাই। রাত পোহালে আয়ানার জন্মদিন। আয়োজন করা হচ্ছে বিশালভাবে। আয়ানা বরাবরই বাবা মায়ের আদরের। ওর জন্মদিন ও যেভাবে চায় সেভাবেই করা হয়। আজ সারা দিন বাড়ির ডেকোরেশন করা হলো। আয়ানা নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করে চলেছে। সব পারফেক্ট হতে হবে। আগামীকাল শুধু ওর জন্মদিন নয়, দীপ্রকে পাওয়ার দিনও হতে হবে। তাই ওর মাঝে এত উল্লাস। কুহু ফিরল ভার্সিটি থেকে। আজকাল পড়াশোনায় বেশ ঘাটতি তৈরি হয়েছে। ওর স্কুলের জয়নিংও পিছিয়ে নেওয়া হয়েছে। কদিন বাদেই ফাইনাল।
পরীক্ষাটা ঠিকঠাক দিতে হবে। ও বাড়িতে প্রবেশ করেই এলাহি আয়োজন নজরে এলো। খানিকক্ষণ বাড়ির ভেতর উঠোনের মতন পাকা জায়গাটায় দাঁড়িয়ে ও চলে এলো নিজের ঘরে। সেখানে গিয়ে দেখল কণা বসে আছে, তার মন খারাপ। ব্যাগ রাখতে রাখতে কুহু বলল, মন খারাপ কেন? কুহু বোঝায় আগে থেকেই বুঝতে পারল, তবু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল। কণা মনটা খারাপ রেখেই বলল, বাড়িতে কত আয়োজন? হ্যাঁ ভালো তো। ভালো, অথচ আমার জন্মদিনে সেভাবে কোনো কিছুই হলো না। কদিন আগে কণার জন্মদিন গিয়েছে, কোনো আয়োজন ছিল না। সেভাবে সবাই মিলেমিশে শুভেচ্ছাও জানানো হয়নি। শেষে সন্ধ্যের দিকে দীপ্রভাই একটা কেক নিয়ে এসেছিলেন। সেই কেক পেয়েই কণার কি আনন্দ ছিল। তবু আজ ওর খারাপ লাগছে। ওকে এটা সেটা বুঝ দিয়ে ঘরে পাঠিয়ে দিল কুহু। ঘরে এসে যেই না একটু বিছানায় গা এলাবে, অমনি ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাগিবের নামটা দেখা গেল। কণা ঠোঁট কামড়ে ফোন রিসিভ করল। হ্যালো, কণা বলছো? নাম্বার আমারই তো, আমিই তো বলবো, তাই না? না না, সেটা বলিনি, তবুও কনফার্ম হলাম। রাত্রির নাম্বারে কল দিলেও তো তাকে সবসময় পাওয়া যায় না। রসিকতার ছলে খোঁচাটা ভালোই দিল রাগিব। ওর মেজাজ খারাপ হলো। কণা ঠোঁট কামড়ে বলল, বলেন কি বলেন? রাত্রির সাথে কথা বলবো। আপুকে কল দিন। দিয়েছি, পাচ্ছি না। তুমি ওকে একটু দাও তো। আমি এখন মাত্র রুমে এসেছি, আমি পারবো না। পরে আবার আপুকে কল করিয়েন। এখনই দরকার ছিল। পরে মিটিয়ে নিয়েন, আমি রোজ রোজ এই কাজ করতে পারবো না। রাগিব বুঝল মেয়েটি সহজ কথাই শুনবে না। ওর কাছেও চাল আছে। ও হেসে বলল। তার আগে শোনো। কল না কেটে মৌন হয়ে রইল কণা। রাগিব ওপাশ থেকে হেসে বলল, এই যে তুমি যে রাত্রের ফোন ধরে আমাকে জান বলছিলে, এসব কিন্তু কাউকে বলিনি। এখন যদি আমার কথা না শোনো তবে। কণা বুঝল রাগিব তাকে চাল দিল। যদিও কথা অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই, তবু একটা সংকট লজ্জা থেকে ও হার মানল। রাগ মিশ্রিত সুরে বলল, দিচ্ছি। গুড, এই না হলে ভালো মেয়ে। রাগিব হাসলেও কণা কিন্তু হাসল না। এমনিতেই আয়ানার জন্মদিনের এত আয়োজনে তার মন মেজাজ ভালো নেই। তার উপর এই লোক হুমকি দিচ্ছে। রাত্রি শুয়ে আছে। জানালা দিয়ে আকাশে ওঠা বিশাল চাঁদখানা দেখা যাচ্ছে। কুহুর সময় হয়নি এ ঘরে আসার। ও ভার্সিটি থেকে ফিরেই পড়তে বসে গিয়েছিল। রাত্রি আপু? না তাকিয়েই বলল, এই ভর সন্ধ্যে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? শরীর খারাপের কথা বলে ওর হাত দুটো ছুঁয়ে দিতেই কেঁপে উঠল কুহু। জ্বরে নাজেহাল অবস্থা। কুহু বলে উঠল, খুব জ্বর তো? জ্বর? হ্যাঁ জ্বর। তুমি বুঝতে পারছো না? রাত্রি আসলেই টের পায়নি। ওর মস্তিষ্ক আজকাল ঠিকভাবে কাজ করছে না। ও শোয়া থেকে উঠে বসল। কুহু গাল ছুঁয়ে বলল, কি হয়েছে তোমার? রাত্রি ওর দু চোখের দিকে তাকালো, কোনো কথাই বলল না। কুহু পুনরায় বলল, রাত্রিপু, যা হবার হয়েছে, এখন অনেকটা পথে এগিয়ে এসেছো, আর পেছনে যাবার সুযোগ নেই। রাগিব ভাইয়া মানুষটা ভালো, তোমায় পছন্দ করে। রাত্রি সামান্য হাসল, বলল, তুমি কিছু খাবে? দুধ খেতে ইচ্ছে করছে, বানাতে পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা যা তবে। ঠিক আছে। রাত্রিকে রুমে রেখে স্যুপ বানাতে গেল কুহু। রান্নাঘরে তখন উপস্থিত হলো আয়ানা। সে ভীষণ ব্যস্ত। কফি খাবো, পানি বসা তো কুহু। কুহু পানি বসিয়ে দিল। আয়ানা কাপে কফি আর চিনি মিশিয়ে নিয়ে চামচ দিয়ে নেড়ে ফোম তৈরি করে নিল। আয়ানা বিরক্তির সাথে বলল, এ বাড়িতে কফি বিটার নেই? কুহু কিছু বলল না। কুহু মনে মনে ভাবল, এ বাড়িতে অনেক কিছুই তো নেই, তবে শান্তি ছিল, ছিল বাবার ভালোবাসা, কিন্তু এখন সেটাও নেই। ও স্যুপ বানিয়ে নিয়ে সিঁড়িতে আসতেই অরণ্যর সাথে দেখা। অরণ্য এসেছে আজ সকালে। কুহুকে দেখে হাসল। সুপ কার জন্যে? রাত্রিপুর জন্য, তার জ্বর হয়েছে। কে জানে, কুহু চাইলেই এড়িয়ে যেতে পারত জ্বরের বিষয়টা, তবু ওর বলতে ইচ্ছে হলো। অরণ্য ওভাবেই দাঁড়িয়ে রইল, আর তাকে পাশ কাটিয়ে চলে গেল কুহু। মা হিসেব নিকেশ করছেন। সময় ধীরে চলছে নাকি গতিতে তা বোঝা মুশকিল। হয়তো ধীরে ধীরে চলতে চলতেই বেশ কটা মাস পেরিয়ে গেল। মায়ের হোটেলটার বয়স 3 মাস হয়ে গেল। এই 3 মাসে নানান সমস্যার মুখে পড়তে হয়েছে, তবে এমন না কোনো কিছু থেমে থেকেছে। সব সমস্যার সমাধানও হলো। কণা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কুহু এলো শনপাপড়ি নিয়ে। মা এটা খুব পছন্দ করেন। ফেরার পথেও আজ কিনে এনেছে। এসব আবার কিনতে গিয়েছিস কেন? ইচ্ছে হলো, তোমার তো পছন্দ। আর পছন্দ? আজকাল কোনো পছন্দ নেই রে। সত্যিই নেই। মায়ের জীবন থেকে শখ আহ্লাদ সব হারিয়ে গিয়েছে। দিন রাত তিনি পরিশ্রম করছেন। ববিতা পুনরায় বললেন, লাভ একেবারে খারাপ হচ্ছে না রে কুহু।
দাম কম রাখাই দিনকে দিন মানুষের আগ্রহ বেড়ে চলেছে। হ্যাঁ, তবে আমাদের এলাকার বাহিরেও ক্রেতা তৈরি করতে হবে, তাহলে ব্যবসা তো বাড়বে না। সেজন্য আমাদের আউটলেট বাড়াতে হবে। ধুর, কি যে বলিস, একটা সামাল দিতে এই অবস্থা, আর কত টাকার বিষয় বলতো? হবে হবে, একটা সময় পর ঠিকই হবে মা, তুমি তো সব পারো, সব মানে সব। ববিতা হাসলেন। তিনি স্বপ্ন দেখতে ভয় পান। সারা জীবন স্বামীর সংসারের জন্য খেটে গিয়েছেন। স্বপ্ন দেখার ইচ্ছে কিংবা সুযোগ কোনোটাই হয়নি। এসব নিয়ে অবশ্য অভিযোগ নেই। ববিতা মনে মনে ভাবলেন, ভালোই তো ছিল সব, সুন্দর একটা সংসার ছিল, অথচ একটা মানুষ হারিয়ে যাওয়াতে সব শেষ হয়ে গেল। মা, মেয়ের ডাকে চাইলেন ববিতা। কুহু তাকাতেই তিনি বললেন, সেসব না হয় হবে কোনো এক সময়, তার আগে তোদের দুই বোনের একটা গতি করতে হবে। কিসের আবার গতি? আমাদের তো সব ঠিকই আছে। বুঝিনি আপু, গতি মানে তোর বিয়ে আমার বিয়ে, মায়ের কথায় তো সারাক্ষণ এসবই চলে। তো এসব চলবে না? তোরা বড় হয়েছিস না? কুহু মায়ের দিকে চায়। মিনমিন সুরে বলে, আমি বিয়ে করবো না, তুমি কনার বিয়ে দাও। কণা এবার মায়ের কোল থেকে মাথা তুলে বোনের দিকে তাকিয়ে বলে, বললেই হলো নাকি? আমি এসব বিয়ে টিয়েতে নেই, আমি সবসময় মায়ের কাছে থাকবো, মায়ের সাথেই থাকবো। বাহ, ভালো তো। তুই একাই কেন থাকবি? আমিও থাকবো। সবসময় মাকে নিজের ভাগে নিয়ে নেয়া, তাই না? হ্যাঁ, এটা তো আর হবে না, বুঝেছিস? মা আমারও সমান সমান। একই সুরে কথাগুলো বলে উঠল কুহুও। দু বোনের এহানো কথায় ববিতার দুটো চোখে পানি চলে এলো। তিনি এমনই একটা স্বপ্ন দেখেছিলেন, তাই তো দীপ্রর সাথে কুহুর বিয়েতে মত দিয়েছিলেন। ববিতা মনে মনে ভাবলেন, তিনি ভেবেছিলেন এতে সবটা সহজ হবে, কিন্তু বিধাতা যা লেখেননি তা ঘটানোর সাধ্য কার? রাত তখন গভীর, সবাই ঘুমিয়ে। ঠকঠক আওয়াজ হলো। রাত জাগার স্বভাব থাকলেও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল দীপ্র। তবে ঘুম পাতলা হওয়াতে খুব সহজেই দরজার ঠকঠক টের পেল। ও উঠে এসে দরজা খুলতেই কুহুকে দেখতে পেল। কিছু বলার পূর্বেই হুড়মুড় করে রুমে ঢুকে গেল কুহু। দীপ্র ভালো মতন চাইল। রুমে তখনও পুরো আলো জ্বলেনি। হালকা টিমটিমে আলোতে মেয়েটিকে ভীষণ চিন্তিত ঠেকছে। কুহু, কিছু হয়েছে? তুই ঠিক আছিস? কথাটা বলতে গিয়ে দীপ্র আনমনেই মেয়েটির গাল ছুঁয়ে ফেলে। সে স্পর্শে কুহুর সর্বাঙ্গে কম্পন ধরে গেল। ঠিক আছিস তুই? কাঁপছিস যে? ভয় আতঙ্কে কুহুর মুখ থেকে একটা টু শব্দ আসে না। ওর থুতনি ধরে উঁচু করে দীপ্র। এতে করে দুজনের চোখের দৃষ্টি একে অপরকে স্পর্শ করে। বল আমায়, কি হয়েছে? কুহুর দুটো চোখই জ্বালা করছে। ভয়ে শরীর কাঁপছে, গলাও শুকিয়ে এসেছে, কথা আসছে না। দীপ্র পুনরার বলল, পানি খাবি? জবাব না দিয়ে কুহু কেবল মাথা নাড়ায়। দীপ্র দ্রুত পানি ঢেলে দেয়। গ্লাসটি তুলে নিয়ে নিমিষেই এক গ্লাস পানি পান করে ফেলল। বস তুই, ভয় পাবি না। ওকে বসিয়ে বরাবর বসে দীপ্র। কিছু যে ঘটেছে তা বোঝা যাচ্ছে, তবে দীপ্রর মাথায় ঠিকঠাক আসছে না। ও চেয়ে থাকে উত্তরের আশায়। কিছু সময় পর কুহুর শরীরে স্থিরতা আসে। ও দীপ্রর দিকে চেয়ে আতঙ্ক নিয়ে বলে, রাতে বুকে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না।